সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার প্রতিদিন ভিডিও দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের যে আন্দোলনের ইস্যু সেটা হচ্ছে শেখ হাসিনাকে পুনর্বাসনের যে একটি গুজব এখন এই মুহূর্তে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টা নিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার, সমন্বয়ক এবং সেনাবাহিনী এই তিনটি গ্রুপের সাথে যে সমালোচনা এবং আলোচনার ঝড় বইছে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আসলে এই মুহূর্তে আপনার নাহিদ ইসলাম আজকে বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে। হাসনাত আবদুল্লাহ একই কথা বলেছেন যে যদি শেখ হাসিনাকে পুনর্বাসন করা হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে এই শেখ হাসিনাকে পুনর্বাসন করা হবে। এই মুহূর্তে যে আপনার সেনা প্রধানের উপর একটি দোষ দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আসলে এই জুন জুলাইয়ে অর্থাৎ 5ই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা না থাকলে আমার মনে হয় এই গণ অভ্যুত্থানটা হতো না। সেনাবাহিনী তখন যদি চিন্তা করতো যে আমরা এই লাশ ফেলবো, তবু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করব না, তারা ইচ্ছা করলে সেটা করতে পারত। কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে যদি পুনর্বাসন করা হয় তাহলে বাংলাদেশে আরেকটি ভয়াবহ যুদ্ধের অর্থাৎ গৃহযুদ্ধের একটি এই অবস্থান সৃষ্টি হবে। সেই বিষয়টা কিন্তু আমরা আজকে গণমাধ্যমে দেখেছি এবং বিষয়টা বারবার হাসনাত আবদুল্লাহকে নিয়েই বারবার আলোচনা হচ্ছিল। কারণ হাসনাত আবদুল্লাহ গতকালকে এই আপনার মিডিয়ার সামনে যেসব বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, এই সেনাবাহিনীর উদ্দেশ্যে যেসব ইতিবাচক নেতিবাচক কথা বলেছেন, সব কিছু মিলে আমরা মনে করছি যে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি মনে করছি যে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে দোষ দেওয়াটা একেবারেই অনুচিত। তার কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে যেই বাহিনীটি সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করে, এই খুব বেশি প্রয়োজন না হলে তারা জনগণের সাথে কোনো প্রকার এই কোনো রকম গোলযোগ সৃষ্টি করে না, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তার কারণ বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি দল, এই দলটি অত্যন্ত চৌকস, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত এই কৌশলী অবলম্বন করে, যেটা সুকৌশল। কোনো রকম কূট কৌশল তারা অবলম্বন করে না, যেটা আমরা এই বর্তমানে দেখছি। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী যদি মাথা গরম করত তাহলে ভারতের সাথে আমাদের যে এই বর্ডার নিয়ে জীবনভর সমস্যা, এই ভারত যেভাবে বর্ডারে আমাদের এই বাংলাদেশিদেরকে হত্যা করে, যদি বাংলাদেশ এই সেনাবাহিনী এবং বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি চিন্তা করতো যে আমরা যে কোনো মুহূর্তে ভারতের সাথে একটি কোন্দলের সৃষ্টি করব, সেটা কিন্তু করতে পারতো। কিন্তু তারা করে না, একমাত্র কারণ তারা চাচ্ছে না যে দেশের মধ্যে কোনো প্রকার কোন্দল সৃষ্টি হোক, কিংবা এদেশের মানুষের সাথে কারো কোনো সম্পর্ক নষ্ট হোক, কিংবা এদেশের সাধারণ মানুষ যাতে কোনো প্রকার অবহেলা, লাঞ্ছিত, অপমানিত না হয়। আপনারা জানেন যে শেখ হাসিনাকে যদি সেনাপ্রধান এই দেশে পুনর্বাসন করে, সে এককভাবে কোনো কিছুই করতে পারবে না। তার কারণ এদেশে বহুমাত্রিক রাজনৈতিক দল রয়েছে, একাধিক রাজনৈতিক দল রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 48টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে যদি আমরা 2টি দলকে বাদ দিই, মনে করুন যে জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এই 2টি দলকে বাদ দিলেও আমাদের 47টি রাজনৈতিক দল। এই মুহূর্তে যে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের উত্থান হয়েছে, সেই দলটা হচ্ছে নাগরিক পার্টি। এই নাগরিক পার্টি সহ প্রায় 49-50টি রাজনৈতিক দল রয়েছে, যেই দলগুলো এখন আওয়ামী লীগের সম্পূর্ণ বিপক্ষে। তবে একটি কথা আজকে আমি বলতে চাই, যে কথাটি
বিএনপি যদি এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা করে, তাদেরকে পুনর্বাসন করে এদেশে স্থান দেয়, তাহলে আমি মনে করব বিএনপি সবচাইতে বড় ভুল করবে। তার কারণ আপনারা জানেন 1971 সালের পরে আওয়ামী লীগকে যতবার পুনর্বাসিত করা হয়েছে, যে দলেই হোক না কেন, আপনারা মনে করুন যে প্রথম বিএনপি পুনর্বাসন করেছেন, জিয়াউর রহমান খুন হয়েছে। দ্বিতীয়তে এরশাদ আওয়ামী লীগকে পুনর্বাসিত করেছে, এরশাদের পতন হয়েছে। আবার ঠিক জামাত একই ঘটনা ঘটিয়েছে, জামাতের এই বেশ কয়েক নেতা কর্মীর ফাঁসি দিয়েছে। এরকমভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে দেশের মধ্যে আরেকটি অরাজকতা সৃষ্টি করা। এবং এই শেখ হাসিনাকে যদি পুনর্বাসন করা হয়, তাহলে আমি মনে করি যে ভবিষ্যতে সব দলের জন্যই একটি নেতিবাচক প্রভাব পড়বে। তবে আমি আওয়ামী লীগের রাজনীতিতে নিষিদ্ধ নই। তার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যে দলটি প্রায় 70 বছরের অধিক এদেশে অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত, এবং বাংলাদেশে এর পরিচিতি ব্যাপক। আওয়ামী লীগ আর শেখ হাসিনা দুইটি একেবারে ভিন্ন বিষয়। এই শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেছে, আর আওয়ামী লীগ পরিচালনা করেছে এদেশের জনগণ। এই মুহূর্তে যদি শেখ হাসিনাকে বাদ দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে যেই কথাগুলো এই মুহূর্তে উঠে আসছে, যে সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ, তাদেরকে দিয়ে যদি আপনার এদেশে আবারও নতুন করে এই আওয়ামী লীগকে পুনর্গঠিত করা হয়, তাহলে আমি মনে করি এটা কোনো দোষের নয়। তার কারণ দোষ করেছে একজন, এজন্য একটি দল চিরদিনের জন্য আপনার বিচ্ছিন্ন হয়ে যাবে কিংবা এদেশ থেকে পালিয়ে যাবে, এটা কখনোই হয় না। তার কারণ কোনো দল না থাকলে আপনার কার সাথে নির্বাচন করবেন, কোনো দল না থাকলে আপনার কার সাথে রাজনীতি করবেন। তো বাংলাদেশে যেই দলগুলো সবচাইতে বেশি অপরাধ করেছে এই শেখ হাসিনার সাথে সম্পৃক্ত, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে আমি মনে করছি চরমভাবে একটা শিক্ষা দেওয়া উচিত। এই জাতীয় পার্টি যদি শিক্ষা না পায়, ভবিষ্যতে এই জাতীয় পার্টির মতো বহুত পার্টি এদেশে উত্থান হবে, যেগুলো বিভিন্ন দলের সাথে আপনার এই রাজনীতি করবে, এই ভিলেজ পলিটিক্স করে, তারা এই তেলবাজি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে, এবং এই দেশকে একটি অসফল দেশ হিসেবে সারা পৃথিবীর বুকে আপনার পরিচিত করবে। যার কারণে আমরা মনে করছি যে এই মুহূর্তে সেনাবাহিনীকে কোনো প্রকার দোষারোপ না করে, সেনাবাহিনীর অবদান আমি মনে করছি জুন জুলাই যে অবদানটা, সেনাবাহিনীর এই অবদানের কারণে কিন্তু আজকে আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশে নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি। যদি সেনাবাহিনী যদি ইচ্ছা করতো, সেটা এই হাজার হাজার ছাত্রদের বুকের উপরে দাঁড়িয়ে গুলি করে তাদেরকে হত্যা করে তারা শেখ হাসিনাকে আপনার ক্ষমতায় রাখতে পারত, কিন্তু সেটা করেনি। হয়তোবা তাদের কিছুটা দোষ রয়েছে। আপনারা জানেন প্রায় কয়েক শত নেতাকর্মী সেদিন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। আসলে কারা কারা আশ্রয় নিয়েছিল এই বিষয়টা যেহেতু এখনও খোলামেলা নয়, আমরা এই বিষয়টা নিয়ে কখনোই সুস্পষ্ট ধারণা না পেলে আলোচনা করতে চাচ্ছি না। তার কারণ আলোচনার মধ্যে যদি সঠিক এবং সত্যতা না থাকে, তাহলে অযথা ভারতের মিডিয়াগুলোর মতো মিথ্যা এবং গুজব ছড়িয়ে আমি মনে করছি যে এরকম আলোচক হওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা আমাদের বাংলাদেশে অনেক আলোচক অযথা মিথ্যা কথা বলে, এবং তারা এই টিভির সামনে, ইউটিউব, তারপর আপনার টকশোতে অনেক মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, যার কারণে এখন মানুষ তাদের এই চ্যানেলগুলো দেখতে চাচ্ছে না। আমি চাচ্ছি না যে আসলে একটি মিথ্যে আত্মপ্রবঞ্চনামূলক কোনো বাক্য প্রয়োগ করে আমরা এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে আমরা পরিচিতি করি সারা বিশ্বের কাছে। আপনারা জানেন যে এই মুহূর্তে যে দেশে যে একটি ভয়াবহ একটা কিছু হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের ভেতরে যে একটা এই আত্মদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তাদের মনের মধ্যে যে একটা সন্দেহের বাসা বেঁধেছে, আসলে এগুলো থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। এবং আমরা মনে করছি যে যদি এই মুহূর্তে সেনাবাহিনী এবং যারা এই
অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সমন্বয়ক রয়েছেন এবং যারা এই নাগরিক পার্টির নেতারা রয়েছেন, তারা যদি একসাথে এই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নমূলক কাজে কিংবা রাজনৈতিক কাজে যদি এগিয়ে না আসে, আমি মনে করব যদি তিনটি দল, এই তিনটি গ্রুপ যদি তিন দিকে বিভক্ত হয়ে যায়, তাহলে দেশের জন্য অত্যন্ত একটি ভয়ানক আপনার এই পরিস্থিতি হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আর এ থেকেই আমাদের মনে রাখা উচিত যে আমরা কখনোই এই দেশকে এই অস্থিতিশীল কোনো রাষ্ট্রে পরিণত করতে চাই না, এবং এই দেশকে ভালোবেসে আমরা সবসময় এগিয়ে যেতে চাই। সেটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, বিডিআর হোক, আপনার বর্ডার গার্ড অফ বাংলাদেশ হোক, যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সবসময় সহযোগিতা করব এবং তাদেরকে সন্দেহ পোষণ না করে যাতে সুস্থ সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারি, এটাই আমরা এই মুহূর্তে, এই বিষয়টা ছাড়া আমাদের সামনে কোনো পথ নেই। আমরা মনে করব শেখ হাসিনা নয়, এই আওয়ামী লীগকে যদি আমরা সুস্থ ধারায়, এই আওয়ামী লীগের যারা এই একেবারে নিষ্পাপ নেতা রয়েছেন তাদেরকে দিয়ে যদি আবার পুনরায় এই দেশ পরিচালনা করা যায় কিংবা রাজনীতিতে আসে, আমি মনে করি যে কমপক্ষে আওয়ামী লীগের এই সবকটি বদনাম থেকে তারা রেহাই পাবে। আমরা শেখ হাসিনাকে পুনর্বাসন করতে আমরা কেউ প্রস্তুত নই, কারণ শেখ হাসিনা তিনি যেভাবে বাংলাদেশের মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার করেছেন, এই বিষয়গুলো আমরা জুন জুলাই যা দেখেছি তা থেকে একটি শিক্ষা নেওয়া উচিত যে আসলে কোনো ফ্যাসিস্ট সরকারই ক্ষমতায় আসা উচিত না, যদি সেই দলটা আবার পুনরায় নতুনভাবে সুন্দর এবং সাবলীল মানুষ দ্বারা এবং ইতিবাচক মানুষ দ্বারা যদি পুনর্গঠন করা হয়, তাহলে এতে দোষের কিছু নেই। আমরা এই মুহূর্তে সেনাবাহিনীকে দোষ নয়, আমরা সেনাবাহিনীকে সাহায্য করে এগিয়ে যাব এই প্রত্যাশায় আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।